প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ একজন প্রখ্যাত গুণী মানুষের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নবীগঞ্জের কীর্তিমান সুনামধন্য প্রখ্যাত কবি ও গীতিকার জনাব জাহাঙ্গীর রানা সম্প্রতি যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফরে এসেছিলেন। অতঃপর নিউ ইয়র্ক শহরে বসবাসকারী নবীগঞ্জ তথা বাংলাদেশি সচেতন কমিউনিটির পক্ষ থেকে উক্ত গুণী কবিকে স্টার্লিং অ্যাভিনিউর নীরব পার্টি হলে জনাব আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক অনাড়ম্বর সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনায় নবীগঞ্জের বিশিষ্টজন ছাড়াও ব্রঙ্কস ব্যুরোর মেইনস্ট্রিমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কমিউনিটি 9 বোর্ডের চেয়ারম্যান এন মজুমদার, মাস্টার অফ ল, প্রবীণ ডেমোক্রেটিক লিডার ও লেখক সাহিত্যিক জনাব হাসান আলী, বাংলাদেশ ব্রঙ্কস সোসাইটির সভাপতি জনাব মামুনুল ইসলাম, নবীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জনাব জামাল আহমেদ ও প্রফেসর আব্দুল করিম সহ আরও অনেক সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন যথাক্রমে কবি এমরান টিপু ও এনটিভির ইউএসএ সাংবাদিক জনাব ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন। আসুন এই মহতী অনুষ্ঠানের আংশিক ভিডিওটি দেখে নিই। জাহাঙ্গীর সম্বন্ধে আমার কিছু বলার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সভার প্রধান আকর্ষণ জাহাঙ্গীর রানা ভাই সহ মজুমদার ভাই সহ সকল নেতৃবৃন্দ। জাহাঙ্গীর ভাই সম্বন্ধে কি বলবো, আমরা ছোটবেলা থেকেই দেখে আসতেছি। অডিও ক্যাসেট, তারপরে বিসিডি, ডিভিডি, এইগুলা তখন ভাই ওনার সাথে আমার পরিচয় করে দেখিস বাইরে গীতিকার হিসাবে একজন গর্বের সন্তান। নবীগঞ্জ গল্প কেন, নবীগঞ্জ সিলেট বিভাগ তথা সারা বাংলাদেশে একজন কীর্তিমান গীতিকার আমাদের গল্প। আমি বাংলাদেশে থেমে থাকবো না। বাংলাদেশের গ্রাম গঞ্জ, পলি, পাড়াঘাট, পথ প্রান্তর পেরিয়ে ট্যান্স নদীর ওপারে ইউরোপ, আজ আটলান্টিক মহাসাগরের এপারে আমেরিকার মুল্লুকে এই প্রতিভা ছড়িয়ে গেছে। আপনারা অবশ্যই জানেন প্রতিভার এমন ধার, এটার কোনো বিশাল লাগে না, প্রতিভা ছড়িয়ে যায়, সারা বিশ্বময় ছড়িয়ে যায়। জাহাঙ্গীর রানা এমন কিছু গান লিখেছেন, এমন কিছু গান মানুষের অন্তরে ঢুকে গেছে, সারা বিশ্বে ঢেউ তুলেছে। তাহার গানগুলো আমার মনে পড়ে। পাখির নাম অঞ্জনা, তোমার হিয়ার মাঝে বাদিয়া মায়া ডুরে, বিভাগী বানাইয়া আমায়, সুন্দরের অহংকার বাংবে, আমি তোমায় বলেছি, নামের পিছে ছুটেছি। এই যে এসব গান, এই গানগুলো মানুষের অন্তর ছুঁয়ে গেছে, মানুষের মন ছুঁয়ে গেছে। আর সেই লেখক, সেই সুরকার, সেই গীতিকার আমাদের নবীগঞ্জের পুরুষ। এটা আমাদের গর্বের বিষয়। আমরা সিলেটি, আর আমি তো নবীগঞ্জের মানে 75% হইলাম আমি নবীগঞ্জ, আর 25% আমি মৌলভীবাজার। মৌলভীবাজার গেলে আমাকে মৌলভীবাজার হিসাবে তারা গ্রহণ করে না। মানে লেখক ভাইদের সাথে ভালো সম্পর্ক ছিল। তার মধ্যে একজন ছিলেন লন্ডন প্রবাসী কুতুব আক্তার ভাই, যিনি আমাদের মধ্যে নেই। লাগাইলে লাগাও কিনা, বাসাইলে বাসাও, আর মানে না ধৈর্য মনে বাড়িতে পারবে না। ওনার যখন মৃত্যু হয় তখন আমরা সত্যি খুব সুখ প্রকাশ করছি আমাদের নবীগঞ্জের কীর্তিমান ছিলেন। আমি মাঝে মাঝে একটু গত বই মেলায় আমার একটা বই রিলিজ হয়েছিল,
যে বইটির নাম কবিতার বই, যে আলো শুধু অন্ধকারে জ্বলে। আগামীতে আমার 2026 একটা বই আসতেছে, যে নিউ ইয়র্কের যে কঠিন জীবনযাপন, ব্যস্ততম শহর, একটু এগুলা নিয়ে লেখালেখি, অচেনা আলোর শহর। 2026 আমার বই আসছে। তাই কবিদের প্রতি, লেখকদের প্রতি আমার অন্যরকম একটা শ্রদ্ধা। আর আমাদের নবীগঞ্জের এখানে 3 জন আমাদের কবি আবু সাহেব ভাই চৌধুরী লিখে দিয়েছেন। আমাদের নবীগঞ্জের 3 জন লেখক যারা আমাদের থেকে চলে গেছে, যারা দেশের ভালোবাসায়, যারা মানুষের ভালোবাসা, যারা মানুষের মন জয় করেছেন। নবীগঞ্জের কৃতি সন্তান কুতুব আক্তাব ভাই, কবি ইলিয়াস আলী, কবি সাহেব হাজুল ইসলাম, ওনাদের প্রতি সম্মান জানিয়ে আমি সবাইকে অনুরোধ করছি। আমাদের প্রধান অতিথিও আজকে অনুরোধ করছেন যে ওনার প্রতি সম্মান জানিয়ে আমরা একটু দাঁড়িয়ে নীরবতা পালন করা হবে। আমার বাড়ি মৌলভীবাজার। জাহাঙ্গীর নাবাই যে আজকে যেন আপনারা সম্মাননা দিচ্ছেন বা এটা খুবই প্রয়োজন আমাদের গুণীজনের। এই উনি কবি, গীতিকার এবং টিভি উপস্থাপক, ওনার মাঝে একটা আসা উপলব্ধ সবার সম্মানিত সভাপতি আমার বড় ভাই আবুল কালাম আজাদ, আমার এক ছোট নাম মামুন, আমি এই নামটাই বুঝে দেয় মামুন সাহেব, আমার আরেক বড় ভাই। ধন্যবাদ। সভাপতি এবং আজকে একটা কথা আছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা আছে, এই দেশে কুড়ির কত করা হবে না, এই দেশে কুড়ি জন্মই হয়। তো আমরা মনে করি যে আজকে আমরা 20 জনকে সম্বর্ধনা দিচ্ছি এবং আমরা নিজেরাই সম্বর্ধনা করছি এবং আমরা 20 জন পাবো। বরাদ্দ দেওয়া হয়, একটা উপবৃত্তি চালু আছে মাত্র 100 টাকা। তো এই 100 টাকা আবার 6 মাস 9 মাস কোনো সময় 1 বছরও চলে যায়। তারপরে আপনার এখানে এই বরাদ্দ টাকা আবার অনেকটা হ্যাকিং হয়ে যায়। অনেক সহজ সরল আমাদের মায়েরা ওনাদের অ্যাকাউন্টে আমাদের টাকা দিতে হয়। তো ওনাদেরকে ফোন করে আমরা বারবার বলার স্যার আমরা তো বুঝি নাই, মনে করছি আপনি ফোন দিচ্ছেন, ফোন দিয়ে ওনাদের পিন নাম্বার নিয়ে টাকাগুলো আবার নিয়ে আসে। আজকের যাকে নিয়ে ফিরে আমাদের আজকের যে বিনিময় সভা, আমাদের গীতিকার জাহাঙ্গীর রানা ভাই এসেছেন। বিশেষ করে আজকের এখানে আমরা, আমার বাড়ি মৌলভীবাজার, বা সেম থিং আমার চাচা আকিবের এটা হইয়া গেলা জন্মসূত্রে। কিন্তু এই নিউ ইয়র্ক শহরে যত প্রোগ্রামও যায়, ইভেন আমার চাচা হাকিম, আমার স্টেট ওয়ালফেয়ার হিসাবে আমরা তরফদার, সাংগঠনিক সম্পাদক মহিন্দর চৌধুরী, আমার আলিম ভাই এই জন্য কেন, আমার শামীম ভাই এই জন্য কেন, এরা এই যে আমরা যে সাংস্কৃতিক মানুষ হিসাবে আজকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজিত সম্মানিত সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত নবীগঞ্জের কৃতি সন্তান, আজকের প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত দুজনের কথা না বলে না হয়, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় গেস্ট সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। জাহাঙ্গীর রানা সাহেব উনি কবি, গীতিকার, টিভি উপস্থাপক এবং উনি জনগণেরও প্রতিনিধিত্ব করার জন্য চেষ্টা করেছিলেন। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা এই ইউরোপ এবং আমেরিকায় মাথা উঁচু করে এখানে আমরা 43 বছর এর আগেও দেখেছি যারা আমেরিকান, যারা ব্রিটিশ তাদের অনেকটা পাওয়া এখানে সম্পদে, জ্ঞানে, বিজ্ঞানে। আমি আগামীতে আপনার তো অনেক প্রশংসা শুনেছি, আপনি শুধু নবীগঞ্জের না, বাংলাদেশ সহ বিশ্বের মানুষের কল্যাণে আপনি। আবার বলবো, আপনারা যারা কেউ কিছু বলতে চান, ভালোবাসার কথা, আনন্দের কথা, আমাদের গীতিকারের কথা, আপনারা প্রেজেন্ট সময় এখন ওনার আগমনে সত্যি আমরা আনন্দিত এবং আগামী বছর সামারের যে একটা প্ল্যানিং প্রোগ্রাম আমরা করতেছি, সত্যি এটা খুব প্রশংসনীয়। এরই সাথে
যেহেতু উনি দাতা সদস্য হিসেবে, শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য হিসেবে এখানে উপস্থিত করে জানতে পারলাম সর্ট অফ নিউজে। আমিও একটা দাতা সদস্য। আমরা একত্রতা পোষণ করছি। এই সুন্দর প্রোগ্রামে আসতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। বিশেষ করে মজুমদার সাহেব আছেন, আমাদের মামুন ভাই, তারপরে আমাদের জাভেদ ভাই সহ, হাসান আলী সাহেব সহ অনেকের সাথে পরিচিত। আজকের এই অনুষ্ঠানে সবার শুনলাম এবং গুরুজনের কথা আমরা শুনবো। আমরা প্রত্যাশা করছি সুন্দর কথাগুলো আমরা শোনার জন্য। আমি একটা কথাই বলতে চাইবো, নবীগঞ্জ অত্যন্ত বিচক্ষণ মানুষ, ভালো কথা বলছে আজকে। নবীগঞ্জকে ইডিয়েট থেকে শুরু হয়েছে সেটা আমি আজকে শুনছি। আমার আগে দাঁড়িয়ে সংগঠন আছে বা তাদের কার্যক্রমের সাথে অলওয়েজ আমাকে দাওয়াত দেয়, আমি সেটা নিজেকে ধন্য মনে করি। তো আমি নয়ন আরেকজন ভালো, সবাই হয়তো জানেনি, উদ্দেশ্যে নর্থ আমেরিকা এনটিভি পুরো কাভারেজ দিবে, সেটা আমাদের কমিউনিটির জন্য অনেক গর্বের বিষয়। এখন ভালো সাংবাদিক বিগ ডিফারেন্স। তো জাভেদ ভাই আসছে, জাভেদ ভাই সলিউশন নাকি থেকে, তারপরে তাহের ভাই ভালো সাংবাদিক, আপনার বলতে গর্ব, ভালো উপস্থাপনা করে, এগুলো কিন্তু আলোকিত করার জন্য অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাসান আলী ভাইয়ের কথা বলছি, জাভেদ ভাইয়ের কথা বলছি, আমাদের ভাই মোহাম্মদ আজিজুর রহমান চৌধুরী, ওনার কথাটা আমার কাছে খুব ভালো লাগছে। উনি একটা ভালো পয়েন্ট বলছে, সেটা হলো দরিদ্র নিরীহ হতভাগা মানুষ, দরিদ্র রাখাল ছেলে আতিয়ার রহমান ব্যাংকের একসময় গভর্নর হয়েছিল, তারও লুঙ্গি পরা কাপড় পরার জায়গা, কাপড় পরার মতো ছিল না। যদি তাকে কখনো গ্রামবাসী যদি কাপড় চোপড় না দিত তাহলে সে গভর্নর হইতে পারত। সুতরাং আজকে এটাতে আমি কনভিন্স হয়েছি ওনার বক্তব্যে। আমি টিপুকে অনুরোধ করবো আগামী শিক্ষা বৎসরে তাদের সংগঠন থেকে যেন লিস্ট করে যে অত্যন্ত দরিদ্র নিরীহ 10টা ছেলে, প্রথমে এই 10টা ছেলের স্কুলের প্রথম শিক্ষাবর্ষের জানুয়ারিতে আমরা 10টা ছেলের জন্য পোশাক পাঠাবো। এটা বলছি, এটা 1000 টাকা করে লাগে। তো আমরা শুরু করে একজন করি এভাবে। আর আবার স্মরণ করাই দিই, আমরা কত পাওয়ারফুল আমরা নিজেরাই জানি না। ভাই আবারও উল্লেখ করছি, আমাদের এক একজনের অনেকের বেতন এখন সপ্তাহে $1000, রাইট? $1000 শব্দের অর্থ হইল 1 লক্ষের উপরে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন হইল 1,20,000, রাষ্ট্রপতির বেতন 1 লাখ, সামরিক বাহিনীর প্রধান 95,000 টাকা। তা আমরা সবাই কিন্তু প্রধানমন্ত্রীর মতো মর্যাদা সম্পন্ন মানুষ। আমরা যদি আমাদের এলাকাকে 600 এলাকায়, উনি ভালো কথা বলছি, জেনারেল 600 গ্রাম, ওয়ার্ড, মহল্লা আমরা আলোকিত করি, সেটা আমাদের fiduciary responsibility as a people who are moving ahead and leaving the people behind. আর দুটা কথা বলে শেষ করবো। বর্তমান প্রেক্ষাপটে আমাদের আমেরিকান কমিউনিটি কিছুটা ক্ষতিগ্রস্ত, অর্থাৎ আমেরিকান লোকদের সাথে বাংলাদেশি আমেরিকানদের ইনকাম বেশি। বাংলাদেশি স্টুডেন্টস আর ডুইং মাচ বেটার দেন এভারেজ আমেরিকান স্টুডেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস। অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে সমস্ত গান লিখেছেন, ওনার লেখা বাংলাদেশের হাজারো শিল্পী ওনার অসংখ্য গান গেয়েছেন, বাংলাদেশের অনেক জয় করেছেন ওনার লেখা গান দিয়ে। আমরা আজকে ওনার কথাই শুনবো। আমি অনুরোধ করছি আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, নবীগঞ্জের আলোকিত মুখ জনাব জাহাঙ্গীর রানা ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আজকের এই মহতী সভার সম্মানিত পাশে বসা এবং আজকে আয়োজন করেছেন, এই অনুষ্ঠানের ডানে বায়ে চতুর্দিকে তারা আছেন। বিশেষ করে সবার নাম যদি আমি বলতে যাই একটা বড় অংশের সময় নষ্ট করে ফেলবো, তবুও এই অনুষ্ঠানের আয়োজনের পেছনে এখানে যারা আছেন প্রত্যেকেই জড়িত। বিশেষ করে নয়ন, নানু, আমাদের খসরু ভাই, মুর্তুজা ভাই সহ এখানে যারা আছেন প্রত্যেকে আজকের অনুষ্ঠানে নানানভাবে কন্ট্রিবিউশন আছে তাদের। বিশেষ করে বিশ্বমণি, বিকাশ, এরা ছিলেন। আমার ডান পাশে বায়ে যারা আছেন হাকিম ভাই সহ সবাই নিশ্চয়ই কোনো না কোনোভাবে আজকের মধ্যে একটু আগে একজন বক্তা বলেছেন যে এই বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে এসেছেন। তো আমি শুরুতেই আমার বিনয়ের সাথে আমি
ক্ষমা প্রার্থনা করি যে 7টায় উপস্থিত থাকবার কথা যেখানে সেখানে আমরা প্রায় 7:45 সেখানে এসেছি, কারণ আমি মাত্র 4 দিনের জন্য এখানে এসেছি। বেড়ানোর উদ্দেশ্য ছিল, আবার পাশাপাশি আমার উদ্দেশ্য ছিল যে আমার বিশেষ করে আমার নবীগঞ্জের ভাই যারা এখানে থাকেন তাদের সাথে যেন আমার দেখাটা হয়। নিশ্চয়ই নবীগঞ্জের বাইরে আরো মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ কিংবা তারও বাইরে আমাদের ঢাকা, নোয়াখালী, বরিশাল, সারা বাংলাদেশের যারা এই নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্তে থাকেন তাদের কারোর সাথে যদি আমার রাস্তায় দেখা হয় সেটা আমার প্রাপ্তি হবে আমার জীবনের একটা অংশ হিসেবে। ধন্যবাদ জানিয়ে শুরুতেই যে কথাটা দিয়ে শুরু করতে চাই, বিভিন্ন বক্তা বলেছেন আমি নবীগঞ্জের কৃতি সন্তান, আলোকিত মানুষ। সেই কথার সূত্র ধরে যদি বলি তো সেইখান থেকে শুরু করে যে আমি কোনোভাবেই মনে করি না যে নবীগঞ্জের আলোকিত বা কৃতি মানুষ হওয়ার যোগ্যতা আমি অর্জন করেছি। একটা ছোট্ট উদাহরণ দিই, আমি চেষ্টা করবো আমার বক্তব্য সংক্ষিপ্ত করবার, কিন্তু যেহেতু আমি এখানে এসেই পড়েছি এবং আপনাদের সামনে কথা বলার সুযোগ আপনারা আমাকে দিয়েছেন, তো আমার নিজের জায়গাটা আমি একটু পরিষ্কার ব্যাখ্যা করতে চাই। আজকে থেকে প্রায় 15-20 বছর আগে আমার খুব বুকে যাকে আমি ধারণ করি, আমার সবচেয়ে প্রিয় মানুষ এবং যার কারণে আমি টেলিভিশন উপস্থাপক হয়েছি কিংবা বাংলাদেশ টেলিভিশনের গীতিকার হিসেবে আমার নাম অন্তর্ভুক্ত হয়েছে, যার পেছনের গল্প যদি বলি সেই মানুষটির নাম এখানে কি উচ্চারণ করেন হয়তো আছেন এই প্রসঙ্গ ক্রমে। তিনি হচ্ছেন জনাব মাহবুবুর রব সাদি। 1916 সালে বা 17 সালে আমাদের ছেড়ে তিনি চলে গেছেন। আমাদের নবীগঞ্জ, সিলেট তথা বাংলাদেশের যাকে নিয়ে আমরা গর্ব করি, নবীগঞ্জের মানুষ যাকে নিয়ে সর্বাগ্রে গর্ব করা উচিত, তিনি হচ্ছেন জনাব মাহবুবুর রব সাদি। তার কারণে আমার অনেকটা পথ আমি পাড়ি দিয়েছি। তার সামনে একদিন আমি আমার বাসায় তিনি ছিলেন 2 রাত, তো তিনি বলেছিলেন যে তোর তো বাংলা উচ্চারণ অনেক ভালো, তুই টেলিভিশনে এখানে একটা বাংলা চ্যানেল আছে, তুই উপস্থাপনা করিস না কেন? আমি বললাম যে আমার তো ওই ভদ্রলোক বদের সাথে আমার কোনো জানাশোনা নেই। তো উনি বললেন আমি বুলবুলকে ফোন দিচ্ছি। আসলাম আমার হাকিম ভাইয়ের জানা বেতাপুরের বুলবুল চাচা, ওনাকে ফোন দিয়ে বললেন যে বুলবুল আমি তোর বন্ধু বাংলা টিভির মালিক ফিরোজ খান, আর আমার এলাকার একটা ছেলে তো ভালো উপস্থাপনা করে, তার নাই আলতু ফালতু লোকগুলো টেলিভিশনে কাজ করে ঠিক। তো উনি বললেন সাদি ভাই আমি ফোন দিয়ে বলবো। উনি ফিরোজ খানকে ফোন দিলেন, 1 সপ্তাহ পরে আমার ইন্টারভিউ হলো, আমি টেলিভিশনের সাথে যুক্ত হলাম। তো সাদি স্যার কথাটি এই কারণে আনলাম, যারা আমাকে বলেছেন কৃতি সন্তান তাদেরকে বিনয়ের সাথে বলি, আমার একবার মনে হলো যে মানুষটির জন্ম না হলে বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতির আলোচনা বিশ্ব দরবারে পুষত না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার বয়স মাত্র 52 বছর বয়স, তিনি তখন নোবেল প্রাইজ পেয়েছেন, মানে সারা পৃথিবী তাকে স্বীকৃতি দিয়েছে। আমার বয়স এখন 57। নোবেল প্রাইজ তো দূরের কথা, 21 পদক তো দূরের কথা, আমার সেই যে তিমিরে রবীন্দ্রনাথ গিয়েছেন তার একটা 1% অবদান, দশমিক অবদান আমি বুঝতে পারি। তো সুতরাং বিখ্যাত মানুষ, কৃতি সন্তান, আলোকিত মানুষ হওয়ার কোনো যোগ্যতায় আমি রাখি না, কিন্তু যারা ভালোবেসে আমার নামকে এই জায়গায় উচ্চারণ করেছে তাদের কাছে আমার কৃতজ্ঞতা। এবার আসি মাহবুবুর রব সাদিক প্রসঙ্গে। তো উনি আবার সেই জায়গায় আসি, বুলবুল আমিন চাচাকে বললেন যে তুই ওর কথা ফোন করে বল। তা আমি যথারীতি ইন্টারভিউ দিলাম, আমি বাংলা টিভিতে অনুষ্ঠান শুরু করলাম 2003 থেকে। তারপরে উনি বাংলাদেশে গিয়ে আবার বললেন তুই তো গান লিখিস, তোর গান টেলিভিশনে যায় না? আমি বললাম যে আমি লিস্টেড না। উনি রেজওয়ানা চৌধুরী বন্যাকে যে কোনো ভাবে চিনতেন, তাকে ফোন দিয়েছেন। রেজওয়ানা চৌধুরী বললেন আমি তো বাংলাদেশ টেলিভিশনের কেউ না। তারপর উনি নানান ভাবে করতে করতে আমাদের নবীগঞ্জের আরেক কৃতি সন্তান, সে আমি তাকে কিছুদিন পড়িয়েছিও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান আমাদের সুদীপ চক্রবর্তী, তাকে বললেন যে তোর একটা কাজ আছে, জাহাঙ্গীর রানা বাংলাদেশ টেলিভিশনে লিস্টেড হবে as soon as possible, এটা তোমার দায়িত্ব। সে নানান জায়গায় ঘুরে টুরে আমার 25টা গানের একটা পাণ্ডুলিপি নিল। তো পাণ্ডুলিপি নিয়ে সেটা বাংলাদেশ টেলিভিশনে জমা করা হলো, গান দেওয়া হলো। তো আমার নানান ভাবে আমার মনে হয়েছে যে না, কোনো একটা কাজ বোধ একসাথে সবগুলো কাজ করতে গেলে সেই কাজগুলো হবে না। আমি এক সময় কবিতা লিখতাম, একদম স্কুল থেকে আমরা কবিতা লেখা শুরু, যাদের হাত ধরে তাদের নামও একটু উচ্চারণ করতে চাই। আমাদের তফজুল ইসলাম চৌধুরী তপু ভাই, আমাদের শাহাবুদ্দিন আল ফেরদৌস, যাকে আমরা এখন আহমেদ সাহেবের নামে জানি, উনি সেখানে থাকেন, আমাদের নবীগঞ্জের আরেক কৃতি সন্তান, আমাদের সালাউদ্দিন সাজু মামা, তাদের হাত ধরেই মূলত আমাদের কবিতা লেখা। আমি, আমাদের আফতাব আল মাহমুদ, কুতুব আফতাব ভাই যিনি আমাদের মধ্যে নাই আজকে, আমাদের নবীগঞ্জের আরেক কৃতি সন্তান, আমাদের আগে আরো প্রচুর এখানে বসে আছেন আমাদের আবুদাই চৌধুরী চাচাটাকি, যাকে আমি
আমাদের আরেক মুরব্বী উনি হাসান আলী ভাই, এনারা লিখেছেন। আমাদের অনেক অগ্রজ কিন্তু মানে সঙ্গীত এবং কবিতার সাথে যুক্ত ছিলেন। আমরা তাদের পথ ধরে আমরা হাঁটা শুরু করেছি। আমাদের গর্ব করবার মতো কবিতায়, সাহিত্যে, গানে আমাদের বহু আগে বহু মানুষ কিন্তু নবীগঞ্জকে অলঙ্কৃত করে গেছেন, যাদের নাম কোনো না কোনো ভাবে আমাদের আনা উচিত। মধ্যযুগের কবি কুরেশি মামুনের জন্য কিন্তু আমাদের, যার বাড়ি দিনারপুরে, যারা আমরা অনেকে জানিই না, আমাদের এই নবীগঞ্জে কিন্তু আরো অনেক বিখ্যাত গুণী কবির সাধারণ মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো কলেজ ইউনিভার্সিটিতে পড়া মানুষজন তাদের নাম আমরা উচ্চারণ করি না। আমাদের আশকান্দি অঞ্চলে আমাদের অনেক গুণী কবি যিনি আজকে নাই, আমাদের লিখুবের আপনার নাম কি মুহসিন আলী সাহেবের গান শুনেন নাই, করেন নাই, এরকম যারা লোকগান করতেন, বাউল গান করতেন, মালজোড়া গান করতেন, মুহসিন আলীর নামটি শুনে নাই, বিখ্যাত অনেক গান উনি লিখে গেছেন। আমাদের নবীগঞ্জের আরেক কৃতি সন্তান নূর মোহাম্মদ, যিনি প্রায় 100-120 বছর আগে মারা গেছেন, অনেক সুন্দর মারিফতি গান লিখে গেছেন। আমাদের ডক্টর আবুল ফতেহ ফাত্তাসারের গ্রামের মানুষ, এরকম আরো অনেক গুণী মানুষ জন্ম নিয়েছেন গানের জগতে, সাহিত্যের জগতে। শুধু কি সাহিত্যের কারণে আমরা নবীগঞ্জ গর্ব বোধ করবো? নিশ্চয়ই না। আমরা যদি রাজনীতির দিকে যাই, যে বিষয়টা আমার সবচেয়ে অপছন্দ এখন, সেই জায়গায়ও কিন্তু বৃহত্তর সিলেটে নবীগঞ্জ একটা বিশেষ জায়গা দখল করে আছে। সেই বাংলাদেশ হওয়ার আগেই কিন্তু আমাদের ইসমত চৌধুরী সাহেবের বাবা মুজাফর হোসেন চৌধুরী আমাদের মন্ত্রী, সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছে। নবীগঞ্জকে অহংকার বা আমাদেরকে গর্ব করবার মতো জায়গা তৈরি করে দিয়েছিলেন। আমাদের ফরিদ গাজী সাহেব আজকে যিনি নেই, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, তিনি সরকারের মন্ত্রিসভায় ছিলেন। আমাদের SM কিবিয়া সাহেব শুধুমাত্র যে সরকারের মন্ত্রিসভা না, ওই সময় ওই দলকে ক্ষমতা আনবার জন্য তার যে প্রজ্ঞা, তার যে মেধা, তার যে বিচক্ষণতা, সেটা দিয়ে তিনি একটা দলকে বাংলাদেশের ক্ষমতা এনেছিলেন। এটা আমাদের সকলের জানা, লোকনুর কোনো কিছু নাই। যদি সাংবাদিকতায় যাই, মতিউর রহমান চৌধুরীর মতো একজন আন্তর্জাতিক মানের সাংবাদিক এই নবীগঞ্জে কিন্তু জন্ম নিয়েছিলেন। তো সেই সমস্ত জায়গা যদি বিচার করি, আমরা যদি খেলাধুলার কথা বলি, আমরা যদি জ্ঞান বিজ্ঞানের কথা বলি, অ্যাটমিক এনার্জি বোর্ডের চেয়ারম্যান আমাদের দিনারপুরের আব্দুল মুদাব্বির চৌধুরী বা আব্দুল মুদাব্বির চৌধুরী, আমি যদি নামটা ভুল না বলে থাকি, এই নবীগঞ্জে কিন্তু তার জন্ম, ওনাদের জন্য। এই সমস্ত অনেক বড় বড় মানুষের জন্ম হয়েছে, কিন্তু তাদের সকলকে ছাপিয়ে যার নামটি বারবার বলতে চাই, তিনি হচ্ছেন মাহবুব রউফ সাদী। কেন তার নামটি বলতে চাই? তিনি হচ্ছেন সেই মানুষের ভাগনা যাকে কিনা রবীন্দ্রনাথ আদর করে বাড়িতে নিয়ে যেতেন। সৈয়দ মুস্তফা আলীর বোনের ছেলে ছিলেন তিনি, এবং তিনি নাটক বলেন, গান বলেন, কবিতা বলেন, চিত্রাঙ্কন বলেন, এমন কোন জায়গা নাই যেখানে মাহবুব রউফ সাদী হাত দিয়েছেন সেখানে শোনা পড়ে। মুক্তিযুদ্ধ ছিল মাহবুব রউফ সাদীর এখন খালাতো বোন আবার আসমা আছে আমাদের বাড়ি মাইজগাঁও। হ্যাঁ, মাইজগাঁও। আমি আসছি তো মাহবুব রউফ সাদী আমাদের সেই সম্মানের জায়গাটুকু দেখিয়েছেন। মাহবুব রউফ সাদীর নাম বলে আমরা নানা জায়গায় বলতে পারতাম আমার বাড়ি নবীগঞ্জ, মাহবুব রউফ সাদীর বাড়ি নবীগঞ্জ। এরকম কৃতি মানুষের জন্ম হয়েছে। আবার এমন কিছু মানুষ আছেন যারা কিনা রাজনীতিতে ওইভাবে তারা সক্রিয় ছিলেন না, এমপি হন নাই, নেতা হন নাই, তারাও কিন্তু নবীগঞ্জকে গঠিত করেছেন। এরকম একজন মানুষ কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ সুরঞ্জন কাকু, আপনারা অনেকেই চিনবেন, মেজর সুরঞ্জন দাস, যিনি ছিলেন কিনা একদম মাটি এবং মানুষের কাছাকাছি। তিনি মৃত্যুর আগে, বেশ কিছু বছর আগে, উনি একটা প্ল্যান করলেন যে আমি একটা কলেজ করবো। উনি বেছে নিলেন আমাদের এটাকে ভাটি বাংলা বলি, জগন্নাথপুর অঞ্চলের হলিমপুর অঞ্চলে একটা জায়গাকে বেছে নিলেন। তো আমাদের নবীগঞ্জের অনেক নেতা এটাতে বাধা দিলেন, বললেন যে না, মেজর সুরঞ্জন তো কলেজ করতে আসে নাই, উনি এখানে অনেক জায়গা কিনে হয়তো এখানে কোনো একটা ফ্যাক্টরি করবেন, মিল কারখানা করবেন। ওনার সেটা উদ্দেশ্য ছিল না। তো ওনাকে একবার আমি জিজ্ঞেস করলাম যে আপনি সব কিছু রেখে এই হলিমপুরে কলেজ করতে গেলেন কেন? উনি বললেন যে আমার বাবা তো একজন কৃষক ছিলেন, আমি কোনো বড় পরিবার থেকে আসিনি, তো মুক্তিযোদ্ধা ছিলাম, দেশের জন্য যুদ্ধ করেছি, তো মনে হলো যে মাতৃঋণ কিন্তু শোধ করা যায় না, এবং আমি সেটা কোনোদিন করতেও পারবো না। তো আমি মনে করলাম অন্তত একটা কলেজ দিয়েও হলেও, যদি আমার বাবার নামে একটা কলেজ প্রতিষ্ঠা করলেও যদি এই যে জন্ম ঋণটা আমি শোধ করতে পারি একটু, সেটাই আমার, আমি অমরত্ব চাই না, আমি নাম চাই না, জন্য উনি নিজের নামে কলেজ করলেন না। এরকম মানুষের নবীগঞ্জে ছিলেন। জি, তারপর আমি আসি আব্দুল আজিজ চৌধুরী, আমাদের চোরঘাট, আপনারা অনেকেই চিনবেন, আমার বন্ধু ফজলুল চৌধুরী সেলিমের চাচা, যিনি 70-এ হাতিমার্কা নিয়ে সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগ পাশ করলো 297 বা 96টা আসনে, 3টা বা 4টা আসন আওয়ামী লীগের বাইরে ছিল, তার মধ্যে একটা আমাদের নবীগঞ্জের আব্দুল আজিজ চৌধুরী। এনারা ছিলেন মাটির মানুষ, মাটি এবং মানুষের একদম প্রিয় মানুষ। এরকম মানুষ আমাদের মধ্যে নাই। এরা হচ্ছেন আমাদের কৃতি সন্তান, এরা হচ্ছেন আমাদের আলোকিত মানুষ। আমি
কথা বাড়াবো না, কারণ সকালে অনেকেরই কাজ আছে। শুধু এই কথাটুকু বলতে চাই যে আমাদের গান এবং আমাদের যে সাহিত্য, আমাদের যে সাংস্কৃতিক অঙ্গন, সেটাকে আমাদের আরেকটু সেটার দিকে আমাদের নজরটা বেশি দেওয়া উচিত। আমার মনে হয় না যে একজন মন্ত্রী না থাকলে আমাদের কোনো খুব ক্ষতি হয়ে যাবে। সুনামগঞ্জে খুব বেশি মন্ত্রী নাই, কিন্তু তারা একজন আব্দুল করিমকে আবিষ্কার করেছিল। তারা একজন আমাদের কারি আমিরউদ্দিনের মতো মানুষের জন্ম দিতে পেরেছে। তারা সেখানে গুণী মানুষদের সে কদরটুকু আছে। কামাল পাশার মতো মানুষের জন্ম হয়েছে, হাসান রাজার মতো মানুষ তারা প্রডিউস করেছে। এরকম মানুষ তো তারা তৈরি করেছে। দূরবীন শাহর মতো মানুষ সেখানে জন্ম নিয়েছে। তার একটা কারণ আছে। আমি বলি কেন এই কথাটি বললাম, দুঃখের সাথে বলি, ক্ষোভের সাথে বলি, আমাদের আনোয়ার চৌধুরী জগন্নাথপুর বাড়ি, তিনি যখন বাংলাদেশের লন্ডনের হাই কমিশনার ছিলেন ইউকের বাংলাদেশে, তখন উনি বলতেন যে আব্দুল করিমের গান না হলে আমি সেই অনুষ্ঠানে যাব না। আমাদের হবিগঞ্জ নবীগঞ্জের মানুষের সেই জায়গাটুকু নেই। আমরা কিন্তু বলি না যে কুতুব আফতাবের গান না হলে অনুষ্ঠানে যাব না, মুহসিন আলীর গান না হলে অনুষ্ঠানে যাব না, আমি জাহাঙ্গীর না হয় অতি তুচ্ছ কেউ, আমি তারপরে তো আমার বাড়ি নবীগঞ্জ। আমি খুব আপনাদের সাথে সামনে এই কথাটি শেয়ার করতে চাই। আমি বিগত 15 বছর অন্তত 30টা টেলিভিশন প্রোগ্রামে ইন্টারভিউ দিয়েছি। আমি কখনোই বলি নাই আমার বাড়ি হবিগঞ্জ, আমি বলেছি আমার বাড়ি নবীগঞ্জ, তারপরে বলেছি হবিগঞ্জ, তারপরে বলেছি বাংলাদেশ। এটা আমার গর্বের বিষয়, কারণ নবীগঞ্জে আমি জাহাঙ্গীর রানা না থাকলেও কিছু না। নবীগঞ্জ অনেক গুণী মানুষের জন্ম দিয়েছে। নবীগঞ্জে মাহবুব সাদের মতো আরো অনেক গুণী মানুষের জন্ম হয়েছে, হবেও একদম কিয়ামতকাল পর্যন্ত। কিন্তু আমরা আমার অঞ্চলের মানুষকে যেন অন্তত ভালোবেসে বুকে টেনে নিতে পারি। এক ভাই যে বললেন যে আগামীতে এই আমেরিকাতে আপনাকে কথা দিতে হবে যে আমাদের মিলন মেলা হলে আপনি এসে গান করবেন। আমি গান করতে পারি বা না পারি, নবীগঞ্জের মানুষ বলেই তো তিনি আমাকে সেই আহ্বানটি করেছেন। আমি সেই আহ্বানের উত্তরে বলি, যদি আল্লাহ আমার শরীর সুস্থ রাখে আমি নিশ্চয়ই এখানে আসবো। আপনারা আজকে ভালোবাসা দিলেন, যে ফুল দিলেন, এই ফুলটা আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র একটা ফুল না, মানে মানুষের ভালোবাসা প্রকাশের সবচেয়ে কাছের যে দুটো জিনিস, একটা হচ্ছে হাসি, হাসি দিয়ে মানুষকে মানে অভ্যর্থনা জানানো, আর আরেকটা হচ্ছে ফুল। এটি যুগে যুগে পৃথিবীর সমস্ত কীর্তিমান মানুষরা এটাকে পছন্দ করতেন এবং এটা মানে ভালোবাসার নিদর্শন হিসেবে সেটিকে প্রকাশ করবার চেষ্টা করেছেন। আপনাদের কাছে আরেকটি আহ্বান রাখবো, আপনারা যদি কখনো নবীগঞ্জের এইখানে যারা আছেন কিংবা নবীগঞ্জের বাইরেও কেউ যান, লন্ডনে যদি আপনারা বেরোতে যান, আমাকে যদি একটু স্মরণ করেন, আপনাদের নিয়ে আড্ডা দেবো। এরকম বড় করে আড্ডা দিতে না পারলেও আমরা যারা গানের মানুষ আছি তাদেরকে নিয়ে আপনাদের একটু গান শোনানোর চেষ্টা করবো। আর কেউ কেউ বলেছেন আমি গানের শিল্পী, আমি গান ছোটবেলায় যখন স্কুল কলেজে পড়তাম মাঝে মাঝে গান গাইতাম। আর আপনাদের দোয়ায় আমার লেখা গান, সুর করা গান বাংলাদেশের বাইরেও কলকাতার নানান জায়গায় শিল্পীরা ভালোবেসে পড়েন। এটা আমার প্রাপ্য না। আমি মনে করি নবীগঞ্জের একজন মানুষ হিসেবে নবীগঞ্জের সবাই এর গর্বের অংশীদার। আশীর্বাদ করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকবেন, এই প্রত্যাশা থাকলো। আর আমাদের 3 জন কবি রিসেন্টলি মারা গেছেন নবীগঞ্জের। একজন হচ্ছেন কুতুব আফতাব ভাই, আমার বন্ধু, আমার প্রায় বছর খানেকের বড়, আমরা একই স্কুলে পড়াশোনা করেছি। আর আমাদের ইলিয়াস উদ্দিন ভাই, যিনি কিনা মুক্তিযুদ্ধের সময়, আমি যদ্দূর জানি সম্ভবত মুক্তিযুদ্ধের জন্য ফান্ড কালেকশন করবার জন্য তিনি অনেক কষ্ট করেছেন। দিনাজপুরের আমাদের একজন কবি ছিলেন যিনি মুক্তিযুদ্ধের ফান্ডে গান গেয়ে টাকা দিয়েছেন, আব্দুর রহমান ভাই, উনি গান লিখতেন ওনার জন্য। এবং আমি ঠিক নামটা জানি না, সৈয়দ উল্ফা আসমান দিবারি, আমাদের কি নাম, জুনুনের আব্বা, উনি ভালো কবিতা লিখতেন, উনিও আজকে আমাদের মাঝে নাই। ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর নবীগঞ্জে আরো যুগে যুগে কালে কালে কীর্তিমান মানুষের জন্ম হোক, যাদের নিয়ে আমরা গল্প করতে পারি। মাহবুব সাদের মতো মানুষের জন্ম হোক, সুরঞ্জন দাসের মতো মানুষের জন্ম হোক, আব্দুল আজিজ চৌধুরীর মতো মানুষের জন্ম হোক, আমাদের মতিউর রহমান চৌধুরীর মতো মানুষের জন্ম হোক, যারা কিনা আমাদের হবিগঞ্জকে সারা বাংলাদেশের কাছে তুলে ধরবেন, আমাদের পরিচয়, আমাদের আইডেন্টিটিকে আরো অনেক দূর নিয়ে যাবেন। আমরা যেন বুক ভরে বলতে পারি যে আমাদের একজন মেজর সুরঞ্জন আছেন, আমাদের একজন মাহবুব সাদি আছেন, আব্দুল আজিজ চৌধুরী আছেন, কিবরিয়া সাহেব আছেন, পুলগাজী সাহেব আছেন। এটা যেন আমরা বুক ভরে বলতে পারি, সেই প্রত্যাশা রেখে আমার জন্য আপনাদের দোয়া আশীর্বাদ চেয়ে সবার কাছ থেকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আমার কথা বলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই। ভাই আপনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি নবীগঞ্জ হাই স্কুলে
ভোট ছিলেন 1966 রাজনীতি ঘৃণা, কিন্তু উনিও ছোটবেলায় খুব ছাত্র সংগ্রামী নেতা ছিলেন। আমি ওনাদের পারিবারিকভাবে আমি ওনাদের সঙ্গে প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ। ভালো লেগে থাকলে শেয়ার এবং কমেন্ট করবেন। আর দীর্ঘ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।